যে কে কি চায়। তিনজন মেজর প্লেয়ার, ডক্টর ইউনূস, তারেক রহমান আর জামাত। তো ডক্টর ইউনূস কি চায় সেটা আমি একদম মানে কোন চিন্তা ভাবনা না করেই বলতে পারি, কেন উনি বুঝিয়ে দিয়েছেন উনি ক্ষমতায় থাকতে চান। ক্ষমতা মানে কি, উনি তো নির্বাচন করে ক্ষমতায় আসার মানে যোগ্যতা উনি অর্জন করেন। বাংলাদেশের মানুষ সেইভাবে ভরসা উনি অর্জন করতে পারেন। মানুষ অনেক আশা করেছিল, কিন্তু 1.5 বছরে উনি বুঝিয়ে দিয়েছেন ইজ এ কমপ্লিট ফেলিয়ার। এবং উনি সবসময় এই ব্যাকডোর দিয়ে একটা কিছু করাতে চান। আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট, তো উনি সবকিছু পেছন দরজা, সামনের দরজা দিয়ে না। তো এখানে যেটা পরিষ্কার, উনি রাষ্ট্রপতি হতে চান। কেন রাষ্ট্রপতি হতে চান? 3টে কারণ। প্রথম কারণ যেটা প্রধান, ওনার আগেও ওনার বিরুদ্ধে মামলা হয়েছে নানা রকম, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল এমবেজলমেন্ট, লেবার ল ভায়োলেশন, হাজার রকমের সমস্যা ওনার আছে। আর ইদানিং তো উনি চিফ অ্যাডভাইজার হয়ে একেবারে মানে ওনার নিজের যে গ্রুপ অফ কোম্পানি গ্রামীণ, তাকে এই সুবিধা ওই সুবিধা, মানে যেগুলি অবভিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আগামী দিনে যদি কোনো হস্টাইল গভর্নমেন্ট আসে যারা ওনাকে খুব একটা পছন্দ করেন, ওনার এই সুন্দর মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাবে, তারা মামলা টামলা করতে পারে। এই জন্য উনি রাষ্ট্রপতি হতে চান। কারণ রাষ্ট্রপতি হলে হি গেটস ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন। দিস ইজ আ ভেরি বিগ থিং ফর হিম। উনি আগামী দিনে এই মামলা মোকদ্দমা পড়তে চান না। 2 নম্বর হচ্ছে, উনি রাষ্ট্রপতি হলে উনি সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস। এটা ভারতবর্ষে না, আর্ম ফোর্সের সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি কিন্তু এখানে খুব একটা এইসবে আসে যায়। কারণ আমাদের আর্মি কোনো সময় পলিটিক্যাল প্লেয়ার না, পাকিস্তানের মতো। বাংলাদেশে পাকিস্তানের ভূত তো ঘাড়ে থেকে কোনোদিন পুরোপুরি নামে নেই। তো যে পাকিস্তানি ভূতগুলি বাংলাদেশে চড়ে বেড়ায়, উড়ে বেড়ায়, তার মধ্যে একটা ভূত হচ্ছে সেনাবাহিনী। মাঝে মাঝে সেনাবাহিনী মনে হয় যে পাকিস্তানি জেনারেলদের মতো আমরা একটু ক্ষমতা টমতা ইত্যাদি, যদিও ওয়াকার সাহেব ওই পথে এখনো অব্দি হাঁটেননি। কিন্তু এখানে ইউনূস নিশ্চিত হওয়ার জন্য যে তার ক্ষমতা থাকবে, তার একটা ভয়েস থাকবে, রাষ্ট্রপতি হলে উনি সুপ্রিম কমান্ডার অফ দ্য আর্ম ফোর্সেস। সব থেকে বড় কথা হচ্ছে, যেসব জেনারেলকে উনি পছন্দ করেন না, ওনার ভয় যে ওনার পথের কাটা হতে পারে, ওইসব জেনারেলকে উনি রাষ্ট্রপতি হলে, বিং দ্য সুপ্রিম কমান্ডার অফ আর্ম ফোর্সেস, হি ক্যান রিমুভ দেম, হি ক্যান চেঞ্জ। আর 3 নম্বর যেটা ইদানিং খুব গুরুত্বপূর্ণ, যেটা অনেকে বুঝতে পারছে না, এখন বাংলাদেশেও ঠিক এই খেলাটা বুঝে উঠতে আছে। এবারে নির্বাচন তো ভাই শুধুমাত্র নির্বাচন না, এর সাথে একটা গণভোট জড়িয়ে আছে, রেফারেন্ডাম। এবং সেই রেফারেন্ডামের অন্যতম বিষয়বস্তু কি? জুলাই সনদ। তো জুলাই চার্টার বা জুলাই সনদ যদি গৃহীত হয়, তার অন্যতম ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রাষ্ট্রপতির হাতে অধিকতর ক্ষমতা। অর্থাৎ যদি এই জুলাই সনদ নির্বাচনের মধ্যে দিয়ে যদি জুলাই সনদ গৃহীত হয়ে যায়, আর তারপরে ওনার পছন্দের দল যদি আসে, উনি অবশ্যই ওনার সাথে জামাতের খুব খাতির, এরা যদি ক্ষমতায় আসে ইউনূসকে রাষ্ট্রপতি করে, তাহলে ইউনূসই বোধহয় মানে সব থেকে শক্তিশালী রাষ্ট্রপতি হবে বাংলাদেশের এ যাবৎকালে। রাষ্ট্রপতিরা এ যাবৎকালে ভারতের মতো পাকিস্তান, বাংলাদেশের রাষ্ট্রপতিরা তো কনস্টিটিউশনাল ফিগারই, কিন্তু অতটা ইম্পর্টেন্ট কিছু না। কিন্তু এবার যদি এইটা জুলাই সনদ গৃহীত হয়, তাহলে এই জিনিসটা পাল্টাবে অনেকটাই। বাংলাদেশ একটা প্রেসিডেন্সিয়াল অ্যাসারশনের দিকে চলে যাবে। প্রেসিডেন্সিয়াল সিস্টেম হয়তো পুরোপুরি হবে না কিন্তু আমেরিকার মতো, কিন্তু প্রেসিডেন্টের হাতে অনেক বেশি ক্ষমতা থাকবে। তুলনামূলক ভাবে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেক কমে যাবে, আর 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে। তো যাই হোক, এইসব কারণে ইউনূস রাষ্ট্রপতি হতে চান। তাহলে ইউনূসের ব্যাপারটা গেল, আমি রাষ্ট্রপতি হব, এটা উনি চান। তারেক রহমান অবভিয়াসলি প্রধানমন্ত্রী হতে চান, আর সেটা অন্যায়ের কিছু না। উনি দীর্ঘদিন, উনি তো আগে ক্ষমতায় সেই অর্থে কোনো সময় ছিলেন না, কোনো পদাধিকারী ছিলেন না, যদিও কি একটা বাংলাদেশে তোমরা বলো হাওয়া ভবন টবন ওইসবে উনি মানে খুব প্রতাপ ছিল ওনার, কিন্তু উনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় ছিলেন না। তো স্বাভাবিক কারণেই ওনার আম্মু আর এখন নেই, জীবিত নেই। বিএনপি একটা অন্যতম সামনের সারির দল,
এবং আওয়ামী লীগ নেই যেই নির্বাচনে সেখানে বিএনপি এগিয়ে আছে এরকম অনেকের একটা ধারণা। তো সেটা ন্যাচারালি উনি এখন চেয়ারপারসন হয়েছেন, অ্যাক্টিং থেকে রেগুলার চেয়ারপারসন হয়েছেন। নেক্সট লজিক্যাল স্টেপ প্রাইম মিনিস্টার। ওর যদি দল ক্ষমতায় যেতে, তাহলে তারেক রহমান কি চায়? ইউনূস রাষ্ট্রপতি চায়, তারেক রহমান বিএনপি কে ক্ষমতায় এনে নিজে প্রধানমন্ত্রী হতে চায়, এটাও পরিষ্কার। জামাত কি চায়? জামাত এতদিন কারো একটা ল্যাগ স্ট্যান্ড ধরে বাংলাদেশের রাজনীতি করেছে। 8-এর দশকে যখন জামাত আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসে, জেনারেল সাহেবরা জামাতকে আবার বৈধতা দেয়, জামাত ফিরে আসে গোলাম আজমের নেতৃত্বে, তখন থেকেই জামাত কারো ল্যাজ হয়ে রয়েছে। কারো মানে কি, বিএনপির ল্যাজ হয়ে রয়েছে, জুনিয়র পার্ট। এইবার বোধ হয় জামাতের একটা ধারণা হয়েছে যে একটা যা পরিস্থিতি, হ্যাঁ সারা বিশ্বের পরিস্থিতি, অন্যদিকে ইরানে কি হচ্ছে দেখতেই পাচ্ছ। ইরানে এই হুজুরদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হচ্ছে, কিন্তু বাংলাদেশে হঠাৎ করে এই 1-1.5 বছরে হুজুররা নিজেদের একটু শক্তিশালী মনে করছে, এবং জামাতের একটা কেন জানি ধারণা হয়েছে যে হয়তো এবার এককভাবেই তারা ক্ষমতায় না আসলেও খুব কাছাকাছি চলে আসতে পারে, তারা একটা জোর চেষ্টা করবে। আর এই 1.5 বছরে ভাই বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। বিএনপির ক্যাডাররা, বিশেষ করে নেতা নয়, ক্যাডাররা চাঁদাবাজি এই সেই নানা রকম মানে 2 নম্বরই কার্যকলাপে লিপ্ত হয়েছে। জামাত কিন্তু এসব করেনি। জামাত খুব সিস্টেমেটিকলি নিজের লোকজনদের জায়গা মতো বসিয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা সাহায্য পেয়েছে ইউনূস সাহেব। মানে ইউনূস সাহেব আর জামাত মেড ফর ইচ আদার। একটা স্লোগান ছিল না এক সময়, মেড ফর ইচ আদার, দে আর রিয়েলি মেড ফর ইচ আদার। কেন? জামাত ক্ষমতায় যদি কোনো কারণে আসে, আল্লাহর মানে রহমতে যদি কোনো কারণে ক্ষমতায় আসে, তাহলে ওরা ইউনূসকে রাষ্ট্রপতি করতে রাজি হবে। তার কারণ সারা বিশ্বে একটা ইমেজ ম্যানেজমেন্টের ব্যাপার আছে। তো দে উইল বি সিন অ্যাজ এ পার্টি অফ দ্য মোল্লা, সেটা তারা চায় না। সামনে একজন নোবেল লরিয়েট, ইংরেজি ভালো বলেন, একটা যাই হোক পরিচিতি আছে পশ্চিমী দুনিয়া, এরকম একটা লোককে রাষ্ট্রপতি ওরা করে। বিএনপি বা আওয়ামী লীগ তো করার প্রশ্ন ওঠে না, তাদের নিজেদের প্রচুর লোক আছে। এই জন্য জামাত ক্ষমতায় আসতে চায়, এবং তারা ইউনূস সাহেবের সাথে একটা বোঝাপড়া তাদের হয়েছে। এই কারণে ইউনূস সাহেব তাদের প্রচন্ড রকম, তারা যা চেয়েছে, তারা যাকে যেখানে বসাতে চেয়েছে, 3-4টা জায়গায় জামাত খুব ভালোভাবে নিজেদের লোক সেট করতে পেরে। এডুকেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইভেন মিলিটারিতে যে নতুন কিছু প্রমোশন হয়েছে, এবং যারা ডিপ কমান্ডার হয়েছে, ডিভিশন কমান্ডার, মেজর জেনারেল, আমি জানি তারা কিন্তু ও জামাত এলিমেন্ট বেশ কয়েকজন আছে, বেশ কয়েকজন আছে, আমি একদম ইন্ডিভিজুয়ালি তাদের জানি, তাদের ব্যাকগ্রাউন্ড। এর জন্য জামাত নিডস ইউনূস, আর ইউনূস অবভিয়াসলি নিডস জামাত, কারণ ইউনূসের তো নিজের দল নেই। কি আর এনসিপি হয়েছে, ওরা ইউনূস সাহেব চেলা চামুন্ডারা যেটা করেছে, ওরা তো নিজের থেকে লড়লে ওরা সবার জামানত যাবে। তো ওই জন্য ওদের সাথে জামাতের একটা অ্যালায়েন্স করিয়ে দিয়েছে, যাতে ওদেরও কিছু নেতা যারা জুলাই বিপ্লবী বলে পরিচিত, কিন্তু ইতিমধ্যেই যাদের ইমেজ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে নানা কারণে, এগুলি বাংলাদেশের মানুষ তো জানেই, বাইরের লোক আজকাল জেনে যাচ্ছে। হ্যাঁ, তো এর জন্য ইউনূস জামাতকে প্রয়োজন, আর জামাতের ইউনূসকে প্রয়োজন। এর জন্য জামাত চায় তারা ক্ষমতায় কোনোভাবে যদি আসে, আর যদি ক্ষমতার কাছাকাছি আসে, তাহলে তারা বিএনপির জন্য সমস্যা তৈরি করতে পারে। তখন হয়তো বিএনপি চিন্তা ভাবনা করলেও করতে পারে, ঝামেলায় গিয়ে লাভ নেই। হ্যাঁ, যে বিএনপি যদি 200-র উপরে আসন পায় কোনো ব্যাপার, সেটা যদি না হয় 160-70, তাহলে বিএনপির পক্ষে সরকার চালানোটা ডিফিকাল্ট হবে। তখন হয়তো তারেক সাহেবও ভাবতে পারেন যে জামাতকে সাথে নিয়ে একটা ন্যাশনাল গভর্নমেন্ট, তারপর জাতীয় সরকার, ওই ধরনের একটা কিছু, যাতে এই পার্লামেন্টে তাকে খুব ঝামেলার মধ্যে পড়তে না হয়। আর জামাতের সাথে ওপেন কনফ্রন্টেশনটা বেড়ে গেলে, এটা বিএনপিরও কিছু লোকের ধারণা আছে, জামাতের তো আছেই, যে তার সুবিধা নেবে আওয়ামী লীগ। এইসব কারণে হয়তো জামাতের যে শফি হুজুর তো অলরেডি বলেই দিয়েছেন যে আমরা সহযোগিতা করব, অর্থাৎ একটা রাস্তা খোলা রাখছে যে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে
যদি সবাই মিলে সরকার টরকারে থাকা যায়, বিরোধী দল শাসক দল ওইসব কিছু না থাকে, সবাই সরকার, হ্যাঁ আমরা সবাই রাজার রাজা এই রাজত্বে, তো এরকম একটা ব্যাপার হতে পারে। এই মোটামুটি প্রাথমিক ভাবে আমার বক্তব্য যে ইউনূস রাষ্ট্রপতি হতে চান, জামাত ক্ষমতায় আসতে চান, ন্যাচারালি কাছাকাছি আসবেন বলে তাদের একটা ধারণা হয়তো হয়ে থাকতে পারে। অনেক এই ধরনের জরিপ টরিপও দেখা যাচ্ছে যে তারা বিএনপি কে বেশ হিন্দিতে বলে না, কাঁটে কা টক্কর হোগা, হিন্দি সিনেমায় খুব এই ডায়লগ খুব, কাঁটে কা টক্কর, তো ওই কাঁটে কা টক্কর এরকম একটা হতে পারে। আর বিএনপি অবভিয়াসলি তারা ক্ষমতায় আসতে চায় এবং তারেক সাহেব প্রধানমন্ত্রী হতে চান। এই হচ্ছে মোটামুটি অবস্থা। একটা ব্যাপার আমি বলি যে এইটা যে পুরোপুরি প্ল্যান্ড, আমেরিকান ডিপ স্টেট প্রথম থেকে এই জিনিসটা, এটা কিন্তু প্রথমে 2020-তে তারা প্ল্যান করেছিল, কোভিড এর আগে। তখন প্ল্যানটা ছিল গার্মেন্ট ওয়ার্কার্সদের দিয়ে, তখন আমরা এগুলি ফ্ল্যাশ করেছি, আমি নিজে ফ্ল্যাশ করেছি এবং আমি এটা খুব ভালো করে জানি। কলকাতাতে আমেরিকান কনসুলেটে 6 রাউন্ড মিটিং হয়েছিল, সেখানে কারা কারা উপস্থিত ছিল সেগুলি আমাদের জানা। তো এই যে শেখ হাসিনার গভর্নমেন্টকে ফেলার, শেখ হাসিনা যাতে পাওয়ারে না আসতে পারে, এটা আমেরিকানরা প্রথম 2013-14-তে তোমার নিশ্চয়ই মনে আছে, খুব জোরালো ভাবে ওরা চেষ্টা করেছিল। ড্যান মোজেনা তখন আমেরিকার রাষ্ট্রদূত, তিনি একদম মাঠে নেমে গেছিলেন এই ব্যাপারে, এবং এখানে ভারতের সাথে ওদের একটা জোর টক্কর হয়। আমাদের রাষ্ট্রদূত তখন ভারতের ওখানে ছিলেন পঙ্কজ সরণ আর ড্যান মোজেনার মধ্যে এমন বাকবিতণ্ডা হয় যে ড্যান মোজেনা পঙ্কজ সরণের বিরুদ্ধে নালিশ করার জন্য উনি দিল্লি ছুটে আসেন। দিল্লি এসে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং ফরেন সেক্রেটারির কাছে, ফরেন মিনিস্টারের কাছে ওপেনলি কমপ্লেন করেন যে তোমাদের রাষ্ট্রদূত আমাকে গালিগালাজ করেছে ইত্যাদি। আর পঙ্কজ সরণ বিহারের লোক, তো অত জমা টমা দেওয়ার লোক না, হ্যাঁ মানে বাড়াবাড়ি করলে, মানে ও ডাইরেক্টলি মোজেনাকে বলেছিল, আমাকে পরে বলেছে পঙ্কজ সরণ যে हमको क्या अमेरिका से सीखना है बांग्लादेश से कैसे डील करेगा, মানে আগে কি আমেরিকার কাছে শিখতে হবে নাকি? বাংলাদেশের সাথে আমাদের যোগ একটা নারীর টান 71 থেকে শুরু হয়েছে, কি তারাও আগের থেকে। তাই জন্য আমেরিকানদের কথায় আমরা বাংলাদেশ ডিসাইড করবো নাকি? আমরা যেটা করার আমরা করবো, তার সাথে কি করব এটা আমাদের ব্যাপার, আমরা সার্বভৌম রাষ্ট্র, অত আমেরিকা। তো যাই হোক, এই জায়গাতে তো ভারতের একটা কনসিস্টেন্ট অ্যাপ্রোচ আছে। আর এখানে আমেরিকানরা তাই জন্য তখন থেকে এটা চেষ্টা করে যাচ্ছে 13-14 থেকে, পরের দিকে এটা 18-19-এর নির্বাচনের পরে যখন শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরলেন, তখন থেকে নতুন করে এই প্রচেষ্টা শুরু হলো। ইউএস কনসুলেটে মিটিং হয়েছে কলকাতায়, সেগুলি আমি জানি, খুব ভালো করে জানি কারা মিটিং এ এসছে, কি ধরনের আলোচনা হয়েছে সেখানে। তারপরে কোভিডটা শুরু হয়ে যাওয়াতে একটু ব্যাপারটা গন্ডগোল হয়ে গেল। দিস প্ল্যান ওয়াজ পুট অন দ্য শেলফ বাট নট ডিসকন্টিনিউড। তখন বলা হলো যে ব্যাপারটা কিছুদিন দেখা যাক, আর কিছুটা লিকেজও হয়ে গেছিল এখানে মিটিং টিটিং গুলি। তো যাই হোক, তারপরে আবার নতুন করে গত বছর থেকে এটা শুরু হলো, এবং আমাকে স্টেট ডিপার্টমেন্টের একজন খুব সিনিয়র লোক, সে আমাকে ওপেনলি বলেছিল, মানে 2024-এর মার্চ মাসে, আমি আমেরিকায় একটা ফেলোশিপে ছিলাম, ফেরার আগে ওনার সাথে আমার দেখা হলো, তা আমাকে ওপেনলি বলেছিল, উইল ব্রিং ডাউন দিস ভিলেজ উইমেন, গিভ আস 2 or 3 months। মানে ওরা ওই শেখ হাসিনাকে ভিলেজ উইমেন বলে, মানে গ্রামের বুয়া, খুব ইয়ে করে বলে আর কি। We'll bring down these village women in 2 or 3 months. Even you guys cannot say. You guys মানে ইন্ডিয়া বাঁচাতে পারবে না, আমরা 2-3 মাস দাও, ওকে ফেলে দেবো। আমি তখন একটা ক্যালকুলেট করেছিলাম যে তাহলে 2-3 মাস, এপ্রিল মে জুন, তার মানে জুলাই থেকে একটা গন্ডগোল হবে। তা আমাদের সরকারকেও অ্যালার্ট করা, এবং বাংলাদেশেও আমাদের যারা বন্ধু বান্ধব তাদের, এই ব্যাপারটা একটা প্ল্যান্ড ব্যাপার। এবং এখানে এটা টেমপ্লেটটা কি জানো সানি? টেমপ্লেটটা হচ্ছে ইউক্রেনে যেভাবে রুশপন্থী লুকাশেঙ্কোর সরকারকে 2013-তে যেই কায়দায় ফেলা হয়েছিল, হ্যাঁ, এবং এই কমেডিয়ান, এই যে জোকার জেলেনস্কি, তো ইজ এ কমেডিয়ান, হ্যাঁ, একে ক্ষমতায় আনা হয়েছিল ওই টাইপের। এটাকে ইউরো ময়দান 2013-14 অপারেশন বলে, সিআইএ তাই বলে, সিআইএ এর অফিসাররা, যে ওখানে ম্যাসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া, সেটা দিয়ে লোককে জোগাড় করা, সামনে
ছাত্র যুবক এদেরকে প্রতারিত করে নিয়ে আসা, কিন্তু পেছনে একটা কোর গ্রুপ থাকবে। এখানে কোর গ্রুপ ছিল জামাত, ওখানে কোর গ্রুপ ছিল স্টিফেন ব্যান্ডারের ইউক্রেনিয়ান ন্যাশনালিস্ট, যারা ব্যান্ডারাইটস বলে যাদের। তো ওই টেমপ্লেটেই এখানে আন্দোলন হয়েছে। এটা প্ল্যান ছিল প্রথম 2020, ওই সময় কোভিড হওয়াতে পুরো ব্যাপারটা মানে ডিসকন্টিনিউ করা হয়। তারপর আবার নতুন করে 23-24-23-এর শেষ থেকে এটা শুরু করা হয়। আর শেখ হাসিনার যেটা সমস্যা হয়েছে কি, শেখ হাসিনা আমেরিকাকে ডিল করার ক্ষেত্রে এমন কিছু লোকের উপর ডিপেন্ড করেছে যারা এখন আমরা জানতে পারছি যে তারা আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট ছিল ওনার গভর্নমেন্টের ভেতরে। আমার বন্ধু এবং খুব বড় বাপের ভারতের সাংবাদিক চন্দন নন্দী, যার বাবা একসময় রয়ের নাম্বার 2 ছিলেন, ডেপুটি চিফ, এবং উনিও আমাদের মতো পূর্ববঙ্গ মূলের লোক, তো একটা বাংলাদেশের প্রতি একটা অন্যরকম টান আছে। তো এই নন্দী সাহেবের ছেলে চন্দন, সে তো ওপেনলি লিখেছে যে দরবেশ মানে সালমান এফ রহমান, আনিসুল হক আইনমন্ত্রী এবং আরাফ, এই তিনজনের নাম করে সে লিখেছে যে এরা আমেরিকান ডিপ স্টেটের এজেন্ট। এখন আপা মানে শেখ হাসিনা তো এমন অনেককেই বিশ্বাস করেছেন যারা তার সর্বনাশ করেছে, উনি বুঝতে পারেননি। যাই হোক, ওনার আব্বার মতো ওনার ওই সমস্যাটা ছিল। হ্যাঁ, তো যাই হোক, এইসব মানে দিস ইজ এ টেল ডিপ স্টেট অপারেশন। তার জন্য সরকারের ভেতরে ইনফিলট্রেট করা হয়েছে, সরকারের বাইরেও এমন সব কিছু ফোর্সকে অর্গানাইজ করা হচ্ছে যে বাইরের থেকে মনে হবে এটা একটা মানে স্পন্টেনিয়াস মুভমেন্ট, একেবারেই না। দিস ওয়াজ এ ওয়েল প্ল্যান থিং। আর যেটাকে বলে যে হাটে হাড়ি ভেঙেছেন তো ইউনুস সাহেব নিজেই, উনি নিজেই ক্লিন্টন ফাউন্ডেশনের ওই প্রোগ্রামে দাঁড়িয়ে বলেছেন দিস ওয়াজ এ মেটিকুলাসলি ডিজাইনড অপারেশন, এবং এই মাস্টার মাইন্ড হিসাবে উনি মাহফুজকে নিয়ে আলাপও করিয়ে দিয়েছেন। এখানে আমেরিকান ডিপ স্টেটের প্ল্যানিং ছিল, এখানে টার্কিশ ইন্টেলিজেন্সের একটা বিরাট রোল ছিল, MIT, পাকিস্তানিদের তো ছিলই। আসলে পাকিস্তানের ISI আর টার্কিশ MIT একসাথে কাজ করে। টার্কিশরা টাকা পয়সা দেয়, কিন্তু ওরা পাকিস্তানিদের তো এখানে কন্ট্যাক্টস এগুলি অনেক পুরনো, এখানে ডিপ পেনিট্রেশন একটা আছে ওদের। কিছু লোক তো সবসময় রয়ে গেছে। ওই যে বলি আমি যেটা, যে পাকিস্তানের ভূত থেকে তো বাংলাদেশ পুরোপুরি কোনো সময় মুক্ত হয়নি। তার সাথে একের আবে রক্ষা নেই সুগ্রীব দোসর, তো সেখানে এসে টার্কিশরা জুটেছে, ওরাও এখানে। টার্কির সমস্যাটা হচ্ছে কি, ওরা তো ইউরোপিয়ান ইউনিয়নে প্রবেশ করতে চেয়ে ব্যর্থ হয়ে, মানে আমি চাইছিলাম সাহেব হইতে পারলাম না, এখন খুব কঠিন মুসলমান হয়ে যাবো। এই টার্কির ব্যাপারটা হচ্ছে এইটা, ওই সাহেব হইতে পারে নেই তোমাদের ইউরোপ ওকে নেয়নি ইউরোপিয়ান ইউনিয়নে। হ্যাঁ, তো এর জন্য এখন আমি মুসলিম ওয়ার্ল্ডের লিডার হবো, তাই জন্য আমাকে কঠিন মুসলমান হতে হবে। হ্যাঁ, সৌদিদের থেকে বেশি বড় মুসলমান হতে হবে। কম্পিটিটিভ র্যাডিক্যালিজম এক কথায় যেটাকে বলে, একাডেমিক টার্মিনোলজি হচ্ছে কম্পিটিটিভ র্যাডিক্যালিজম। মানে সে কত বড় র্যাডিক্যাল, আমি আরো বেশি রাখি। তো ওর সাথে পাকিস্তানিদের একটা ডাইরেক্ট লাইন আপ আছে, এরা মিলেই অপারেশনটা করেছে। CIA, MIT and ISI, this was a combined operation। এবং ইউনুস সাহেব তো আমেরিকানদের তাবেদার বহুকাল ধরেই, অবভিয়াসলি ওদের চয়েসও ছিল। আরেকটা ব্যাপার যেটা আমরা লক্ষ্য করেছি, যে বিভিন্ন দেশে এই ধরনের অপারেশন, তুমি আজকে স্বামী তুমি দেখো যে ভেনিজুয়েলা একটা আমেরিকান হেলিকপ্টার যাচ্ছে, একটা ফোর্স যাচ্ছে, ভেনিজুয়েলান আর্মি ডিড নট ডু এনিথিং। এটা কি হয় নাকি? একটা প্রেসিডেন্সিয়াল প্যালেসে গার্ড তো থাকবে। আমরা ভাই এক সময় ওই জায়গাতে চাকরি করেছি। হ্যাঁ, তা আমি এটা ভাবতে পারি যে আমি ইন্ডিয়ান আর্মির অফিসার, আমি দাঁড়িয়ে আছি, আমার প্রেসিডেন্টের বাড়ি আক্রমণ হচ্ছে, আমি মারা গেলেও তো আমি ফায়ার করবো, আমি 10 রাউন্ড হলেও তো ফায়ার করবো। আমি তো মারা যেতে পারি, আমি হয়তো মানে আউট ম্যানুভার্ড হয়ে যেতে পারি, আমি পেরে না উঠতে পারি, হঠাৎ করে আক্রমণ হয়েছে, আই মে বি টেকেন বাই সারপ্রাইজ, বাট আই ফাইট। ইফ আই এম এ সোলজার, আই ফাইট। নোবডি ইন দ্য ভেনিজুয়েলান আর্মি, নিশ্চয়ই প্রেসিডেন্সিয়াল প্যালেসের একটা গার্ড ডিটেল থাকবে। ডিড দে ওপেন ফায়ার? আনসার ইজ নো। ডিড দে মেক এনি এফোর্ট টু রেসিস্ট? দ্য আনসার ইজ নো। কারণটা কি? জেনারেল সাহেবদের আগে থেকে কিনে রেখে দিয়েছে, আমার নিজের ধারণা। তো এটা বাংলাদেশেও যে হয়নি আমি বলতে পারবো না, কেন হঠাৎ করে ওয়াকার সাহেব বলে, ও মাই ট্রুপস উইল নট ফায়ার অন দ্য বয়েজ। বয়েজ আবার কি ভাই?
যারা এখানে মারামারি করছে, যারা মেট্রো রেল পোড়াচ্ছে, যারা সরকারি প্রপার্টি ধ্বংস করছে, যারা পুলিশকে হত্যা করছে, অস্ত্র লুট করছে, they are not a peaceful protesters, they are certainly not peaceful protesters. আর শাখাওয়াত সাহেব তো হাটে হাড়ি ভেঙেছেন বলে যে যেসব গুলিতে এই ইয়েরা তথাকথিত যাদের শহীদ বলে হই 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 করা হচ্ছে, এরা যে বোরের গুলিতে মারা গেছে, এই গুলি তো বাংলাদেশ সিকিউরিটি ফোর্সেস ইউজ করে না। তার মানে ভেতর থেকে ওদের মারা হয়েছে, মেরে শহীদ টহীদ বানিয়ে একটা হই হই, যাতে মানুষ আরো খেপে ওঠে। তো দিস ওয়াজ এ ওয়েল প্ল্যান্ড অপারেশন। এবং এই হাদির হত্যাও দেখবে ঘুরে ফিরে এই জিনিসই, যে এখন 2 মাস মাঠে থাকতে হবে, রাজপথ দখলে রাখতে হবে, তো হাদিকে ওরাই মেরে দিয়ে একটা হইচই করে তার নামাজে জানাজাকে একটা সেন্টার পিস ইভেন্ট বানিয়ে এখন ওই হাদি ভাইয়ের শোকে তারা বিবল, রাত্রে কি খাওয়া দাওয়া করে পার্টি করছে সেগুলি তো ভিডিও বেরোয় সব, তো সেগুলি আমরা সব দেখছি। তো এগুলি বলে লাভ নেই, দিস ইজ এ মানে প্ল্যান থিং, যে ওরা নিজেদের মধ্যে কিছু লোককে যারা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তাদের শহীদ টহীদ করে দিয়ে জনরোষ তৈরি করা এবং তারপরে মাঠ দখল করা, এই জিনিসটা পুরোটাই ডিজাইনের ব্যাপার। এবং এই ডিজাইনের ফলে এগুলি ঠিক শেখ হাসিনা বা তার লোকজন, কিছু লোক তো ওদের সাথে ছিল আমার ধারণা, ইনসাইডার্স, আর বাকি যারা ছিল তারা ইনএফিশিয়েন্ট। শেখ হাসিনার গোয়েন্দা বিভাগ বা এইসব লোকজন, দে কুড নট অ্যান্টিসিপেট যে এরা যেভাবে প্ল্যানিংটা করে যেভাবে এগোচ্ছে ব্যাপারটা বুঝতেই পারেনি। হ্যাঁ, আর কিছু জায়গায় ফোর্স ইউজ করছে। যখন ফোর্সটা তাহলে 5 তারিখে ওই মিছিল যদি উত্তরাতে আর্মি পক্ষে, আমি নিজে জানি ওখানে 2টো ফুল ব্যাটালিয়ন ছিল বাংলাদেশ আর্মি, ওই মিছিল আটকানো কোনো ব্যাপার না। আর ভাই এইসব মিছিল না, তো ওই সাহেবদের কাছে একটা 10-20 হাজার লোকের মিছিল, ও বিগ র্যালি, বিগ র্যালি। ভারত বাংলাদেশে আমাদের এইসব অঞ্চলে একটা 20-50 হাজার লোকের মিছিল, এটা কোনো বিরাট কিছু ব্যাপার না। 2 battalion of forces they could have easily stopped it. হঠাৎ করে যে ওয়াকার সাহেব বেঁকে বসলেন, এখন দেখো আমেরিকানরা ওনাকে কি আশ্বাস দিয়েছে, তুমি চিফ থাকবে, তারপর তোমাকে ইউনাইটেড নেশনস ওই পিস কিপিং অপারেশনে কোনো একটা থিয়েটার কমান্ডার বানানো হবে, যেটা পাকিস্তানের জেনারেল রাহিল শরীফকে করা হয়েছিল। তারপরে আমেরিকায় ভিসা টিসা ওই মইনু আহমেদের মতো, এরকম কোন ছকে ওয়াকার সাহেব খেলছেন কিনা আই এম নট শিওর। কারণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দিস ডিপ স্টেট অপারেশন ইজ বাই দ্য আর্মি অফ, আর্মিকে ম্যানেজ করে ফেল, যেটা ভেনিজুয়েলাতে আমরা দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার চাক্ষুষ দেখা যাচ্ছে। আমি এটা ভাবতেই পারি না যে আমার প্রেসিডেন্টকে আমি অফিসার, আমি ক্যাপ্টেন, মেজর, হোয়াট এভার, আই উইল নট ফাইট টু সেভ মাই প্রেসিডেন্ট। তাহলে তো আর্মি না, তাহলে তো সে সেনাবাহিনীর লোক না, সে ধান্দাবাজ বাটপার। এনিওয়ে, এখানে ওই আর্মিকে বাই অফ করার একটা প্রসিজার আছে। আর এইসব ডিপ স্টেট অপারেশনে ফান্ডস আর নট এ প্রবলেম। আমেরিকানরা এমনি টাকা খরচ করে না চাইনিজদের মতো, কিন্তু ওরা যেটা ডিপ স্টেট ওদের প্রায়োরিটি অপারেশন, সেখানে ম্যাসিভ টাকা খরচ করে। তো এগুলি মানে আমাদের তো দেশে এইসব জায়গাতে দে ক্যান বি বট অফ। যাই হোক, এটা মানে এই বিপ্লব টিপ্লব বলা, এটা বিপ্লবকে অপমান করা হবে। This was a deep state regime change operation, যেটা 2013-14 ইউক্রেনে হচ্ছে, পিওরলি ওই টেমপ্লেটেই এরা করেছে। এখন আর আমেরিকানদের না খুব বেশি ভ্যারিয়েশন থাকে না, ওদের অপারেশন একটা সাকসেসফুল হলে ওই টেমপ্লেটই অন্য জায়গায় করে। এখন এখানে ভেনিজুয়েলাতে অন্যরকম করেছে, ডাইরেক্টলি গিয়ে একটা স্ন্যাচ রেড করেছে, এটাকে বলে স্ন্যাচ রেড, যেটা মাদুরোকে করেছে, তুলে নিয়ে আসলাম। কিন্তু এটাও করে যে ওরা আর্মিকে বাই অফ করে, নাহলে সম্ভব হতো। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আমাকে এখন শুনতে পাচ্ছেন ঠিক মতো? পাচ্ছি, একটু মানে ওই জন্য দেখছো না, আমি একটু ফোনটার কাছে এসে শোনার চেষ্টা হচ্ছে, তুমি বলো। দর্শকদের কাছ থেকে একটু শুনতে পেরেছি না যে আমাদের সাউন্ড ঠিক আছে, আপনার কথাও শোনা যাচ্ছে, আমারটাও শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আমার এখন যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাচ্ছিলাম, যে ইউনূসের ক্ষমতা নেয়া, দীর্ঘায়িত করা, জাতীয় ও আন্তর্জাতিক অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া কি অন্তর্বর্তী সরকারের বৈধ কাজ, এবং ভবিষ্যতে এটার প্রভাব কি পড়বে আমাদের বাংলাদেশে এবং আন্তর্জাতিক মহলে? ধন্যবাদ।
না না, এরা শোনো, এটা অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং এটা সময়কাল দীর্ঘায়িত করা দুটোই অত্যন্ত মানে অনৈতিক, শুধু নয় এটা বেআইনি, ইলিগাল। বাংলাদেশে শোনো, ইউনূস সাহেব তো কোরআন শরীফে হাত রেখে শপথ নেননি, উনি বাংলাদেশের সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন। যে সংবিধানে উনি হাত রেখে শপথ নিয়েছেন ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারেরও কোনো ব্যবস্থা নেই, কোনো প্রভিশন নেই, আর এই রেফারেন্ডামের কোনো ব্যবস্থা নেই। এই দুটো কাজই প্রচন্ড ইলিগাল কাজ উনি করছেন। এখন এই ইলিগাল কাজের মধ্যে উনি খুব কায়দা করে বিএনপি কে সামিল করেছে। এই নির্বাচন যদি বিএনপিও বয়কট করত, যে না এটা এই রেফারেন্ডাম শুড নট বি পার্ট অফ দিস হোল এক্সারসাইজ, এটা আলাদা ব্যাপার, এটা পরে পার্লামেন্ট ইলেক্টেড হলে বাংলাদেশের কনস্টিটিউশন প্রয়োজনে পরিবর্তন করে তারপরে রেফারেন্ডাম করা যাবে। কিন্তু এখন রেফারেন্ডামের যেহেতু কনস্টিটিউশনাল কোনো প্রভিশন নেই, এই মুহূর্তে রেফারেন্ডাম করাটা ঠিক না। আমার ধারণা, এটা আমার মানে বিএনপি এটা অপোজ করা উচিত ছিল, কিন্তু বিএনপির যেটা হচ্ছে আমি সাইকোলজিটা বুঝতে পারছি। অনেকদিন ক্ষমতার বাইরে তো নির্বাচন করে আওয়ামী লীগও নেই, তো ওদের যথেষ্ট, ওদের মনে হচ্ছে যে দিস ইজ আওয়ার বেস্ট চান্স। আওয়ামী লীগ সিনে থাকলে বিএনপির জন্য অত সহজ হতো না, কিন্তু আওয়ামী লীগের যত খারাপ অবস্থায় 35-40% ভোট আওয়ামী লীগের আছে ভাই, এটা যত যাই বলে। হ্যাঁ, আওয়ামী লীগের মানে একেবারে আওয়ামী লীগের গন্ডগোলটা কোথায় হয়েছে? আওয়ামী লীগ যে বিভিন্ন নির্বাচনে যেটা গোলমালের অভিযোগ ওঠে বা গোলমাল হয়েছে, সেটা হয়েছে কেন? যে আওয়ামী লীগে এই দরবেশরা সামনে এসে যাওয়ার পর থেকে একটা নমিনেশন বাণিজ্য শুরু হয়। 5 কোটি 10 কোটি টাকা দিয়ে যে নমিনেশন কিনছে, সে তো হারতে চাইবে না, সে তো এমপি হতে চাইবে, পারলে মন্ত্রী হতে চাইবে। ওই জায়গাতে গিয়ে এরা সুনিশ্চিত করার জন্য প্রত্যেকে নিজের জয়, তখন এই রিগিং টিগিং এইসব করতে হয়েছে। তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে গেলে রিগিং বাংলাদেশে করতে হতো না। হ্যাঁ, হয়তো 250 সিট 280 সিট পেতো না, কিন্তু 170-80টা সিট পাওয়ার ক্ষমতা আওয়ামী লীগের ন্যাচারাল কোর্সে ছিল। তো যাই হোক, আজকে আওয়ামী লীগ যেহেতু ইলেকশনে নেই, আমার কথা হচ্ছে ইউনূস বা অন্য দলগুলি যদি এতই কনফিডেন্ট হয় যে এরা ফ্যাসিবাদী, বাংলাদেশের মানুষ এদের রিজেক্ট করেছে, লেট দ্য পিপল অফ বাংলাদেশ ডিসাইড। তুমি ইলেকশনে আওয়ামী লীগকে আসতে দাও, তারপরে দেখা যাক, ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করো, দরকার হলে আন্তর্জাতিক অবজারভারদের নিয়ে আসো, ইউএন এর অবজারভারদের আনো, ইউরোপিয়ান ইউনিয়ন বা পশ্চিমী দুনিয়া, এবং পশ্চিমী দুনিয়া কেন, জাপান টাপান সবখান থেকে, দের আর আদার ডেমোক্রেটিক কান্ট্রি। হ্যাঁ, পশ্চিমী দুনিয়া কি ডেমোক্রেসির ঠেকা নিয়ে রেখেছে নাকি? ওরা কি ঠিকাদার ডেমোক্রেসি? ওদের কথাই শেষ কথা একদমই না। তো বিভিন্ন দেশ, জাপান, সাউথ কোরিয়া, এদের সবাইকে এনে অবজারভার এনে নির্বাচন করো, আওয়ামী লীগকে নির্বাচন করতে দাও, দেখি মানুষ ঠিক করুক না। আওয়ামী লীগ যদি সত্যি খারাপ কাজ করে থাকে, আওয়ামী লীগকে ভোট দেবে না, হয়ে গেল, খেলা শেষ। হ্যাঁ, কিন্তু এখানে যেটা হচ্ছে যে তুমি এক নম্বর হচ্ছে ইউ আর দ্য ইলিগাল অথরিটি, ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই তুমি ইলেকশন করার, কোনো কেয়ারটেকারের আন্ডারে হচ্ছে না, আর ইলিগাল ইন্টারিম গভর্নমেন্টের আন্ডার ইলেকশন হচ্ছে, রেফারেন্ডামের সাথে ইলেকশন হচ্ছে, সো দ্য হোল এক্সারসাইজ ইজ ইলিগাল। আর 3 নম্বর হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন কি করে হবে? আজকে ভারতবর্ষে কংগ্রেস ইলেকশন হেরে গেছে, তাই বলি কংগ্রেসকে বাদ দিয়ে ইলেকশন হবে? তাহলে ইলেকশন বলে ভারতের লোক মানবে এটা? কংগ্রেস হ্যাজ টু বি ইন দ্য ইলেকশন। তারপরে ভারতের মানুষ কংগ্রেসকে ভোট দেয়নি, বা যতটা দেওয়ার কথা ততটা দেয়নি, হ্যাঁ, তার জন্য কংগ্রেস হেরে গেছে। তাও তো দেখো, আগের নির্বাচন তুলনায় গত ভারতের নির্বাচনে কংগ্রেসের অনেকটা গ্রাউন্ড রিকভার করেছে। হ্যাঁ, বিজেপি এককভাবে মেজরিটি পায়নি, অন্যদের জোরে মেজরিটি পেয়েছে। কংগ্রেস না থাকলে ভারতে যেমন ইলেকশনটা ইনকনক্লুসিভ ইলেকশন হবে, ইনক্লুসিভ হবে না, ঠিক বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হতে পারে না। আওয়ামী লীগ একটা মেজর দল ভাই, আওয়ামী লীগ একটা ওই জামায়াতে ওলেমা ফোলেমা ওই টাইপের, নিজামি ইসলাম ওই টাইপের তো দল না। আওয়ামী লীগ ইজ আওয়ামী লীগ। আজকে ডেমোক্রেটরা ইলেকশন হেরে গেছে, বাইডেন সাহেব হেরে গেছে, ডেমোক্রেটদের বাদ দিয়ে ওখানে ইলেকশন হবে? কি বলে আমেরিকাতে, কি কনজারভেটিভ হেরে গেছে, কনজারভেটিভদের বাদ দিয়ে ইংল্যান্ডে ইলেকশন হবে? হবে না।
তো ভারতে কংগ্রেস বাদ দিয়ে ইলেকশন হবে না, আওয়ামী লীগ বাদ দিয়ে কোনো ইলেকশন, ইট ইজ নট লিগেল। বিএনপি কে কায়দা করে বিএনপি এই তাড়াতাড়ি এই সুযোগে ক্ষমতায় আসার যে লালসা, সেটাকে ব্যবহার করে ইউনূস সাহেব ওদের এখানে এনে নির্বাচনকে খানিকটা একটা বৈধতার জায়গায় নিয়ে আসার উনি চেষ্টা করছেন। At the end of the day, this is not going to be an acceptable election. কিন্তু যাই হোক, একটা ইলেকশন হবে ফেব্রুয়ারি 12 তারিখ, হয়তো একটা ইলেকশন হবে। এর মধ্যে অন্য কোনো খেলা ইউনূস সাহেবের আবার আছেন কিনা সেটা জানি না, কেন একটা মামলা তো হয়ে আছে এই পুরো ব্যাপারটা চ্যালেঞ্জ করে, সেখানে আবার কি হয়। আর আজকাল জজ সাহেবরাও মারধর খাওয়ার ভয়ে, সাংবাদিকরা যেমন মারধর খাওয়ার ভয়ে কিছু লিখতে ভয় পায়, জজ সাহেবরাও মারধর খাওয়ার ভয়ে এই ক্ষমতাচ্যুত হওয়ার পুরো বেঞ্চ এক রাতে হই হই করে গিয়ে চেঞ্জ করে দিল। হ্যাঁ, নতুন বেঞ্চ চলে আসলো। বাংলাদেশে তো কোনো গভর্নমেন্ট বলে কিছু নেই, এর জন্য যা খুশি তাই একটা মবক্রেসি এবং জোর যার মুলুক তার এরকম একটা ব্যাপার চলছে, ওই মগের মুল্লুক যেটাকে আমরা বলি। হ্যাঁ, তো এখানে তোমার আবার মেটিকুলাস ডিজাইনের নেক্সট অধ্যায়ে আমরা কি দেখবো বলা মুশকিল। ইউনূস সাহেব ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট, আর তার আমেরিকান মাস্টাররা যা চাইবে উনি তাই করবেন, সেটাই আশা করা যাচ্ছে। তবে আমার নিজের ধারণা যে ইলেকশনে উনি অন্তত এমন কিছু একটা করবেন, ধরো সব বেশিরভাগ ভোট কেন্দ্র যদি এখন মাদ্রাসাতে হয় এবং মাদ্রাসার যারা প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক তাদের যদি প্রিসাইডিং অফিসার করে দেওয়া, অবভিয়াসলি জামাত উইল হ্যাভ এন অ্যাডভান্টেজ। এই ধরনের অনেক খেলাধুলা আমাদের দেখা বাকি আছে। ইউনূস সাহেব ওই একটা আমরা কার গান ছিল, কত রঙ্গ দেখাইবারে ভাই, তো কত রঙ্গ এখনো দেখা বাকি আছে, সেটা তো আমিও জানি না, তুমিও জানো না। হ্যাঁ, একমাত্র আল্লাহ জানে আর ইউনূস সাহেব জানেন। দাদা, উনি জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উনি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে সে অনেক সিদ্ধান্ত নিচ্ছেন, এটা কি উনি পারেন কিনা? দেখো, আন্তর্জাতিক ব্যাপার না, এখানে আন্তর্জাতিক আমরা বলি ঠিকই, আমরা মিন করি পশ্চিমী দুনিয়া। হ্যাঁ, আন্তর্জাতিক এখানে এই থাকতে হবে সেই থাকতে হবে বললেই মনে হয় যে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এরা কি বলছে, এটাই আন্তর্জাতিক হয়েছে। হ্যাঁ, ইস্ট এশিয়া দে আর ইন ইকোনমিক পাওয়ার, কিন্তু ওরা সেইভাবে জাপান, সাউথ কোরিয়া ওরা তো অ্যাসার্ট করে না। কিন্তু এখানে মানে মোটামুটি ভাবে আমেরিকান ডিপ স্টেট কি করবে আমরা জানি, ওদের চয়েস কিন্তু জামাত। দে ওয়ান্ট জামাত টু উইন, অর ইফ নট উইন এমন একটা ভালো জায়গায় পজিশনে যেখান থেকে তারা বিএনপি কে চাপে রাখতে পারে। বিএনপি মানে আমেরিকানরা যা চাইবে সেটা মানে করাতে পারে, এরকম একটা ব্যাপার থাকবে। আর এখানে আরেকটা জিনিস দেখবে যে জামাতের সাথে অ্যালায়েন্স হয়েছে এনসিপির কিছু ওই মুখ যারা নিজের থেকে নির্বাচন অংশগ্রহণ করলে মানে অন দেয়ার ওন তারা জেতার মতো অবস্থায় নেই, তাদের একটা জিতিয়ে আনার চেষ্টা হবে। সেই অর্থে মানে সরকার হোক কি বিরোধী শিবিরেই হোক, ইউনূস সাহেবের কিছু লোকজন দুদিকেই থেকে যাবে। আর একটা মানে ব্যাপার যেটা পরিষ্কার, সেটা হচ্ছে মৌলবাদীদের যে বিএনপিও খুশি রাখার চেষ্টা করছে, সেটা তো বোঝা যাচ্ছে। রুবিন ফারহানাকে তারা টিকিট দিল না, কেন দিল না? রুবিন ফারহানার মতো মানে এতটা মানে এফেক্টিভ এন্ড আর্টিকুলেট স্পিকার বিএনপি থেকে আর কেউ আছে? রুবিন ফারহানা যেরকম বক্তব্য রাখে, স্বয়ং তারেক রহমান সেই টাইপের বক্তব্য কি সালাউদ্দিন সেই টাইপের বক্তব্য রাখার ক্ষমতা রাখে? একদমই না। She is the most powerful and articulate speaker in the BNP. She would be a fantastic parliamentarian. এটা আওয়ামী লীগেও আমরা দেখেছি, আওয়ামী লীগেও তারানা আলিম ওয়াজ এ ভেরি পাওয়ারফুল স্পিকার, কিন্তু ওই দরবেশদের হিসাবে মধ্যে পড়ে নেই, দরবেশের ফাইল ক্লিয়ার করে নেই, তো তারানা আলিমের মিনিস্ট্রিও গেল, শেষ পর্যন্ত উনি বিধায়ক হতে পারলেন না। যাই হোক, কোনো মতে মহিলা সিট টিট দিয়ে একটা তাও মন্ত্রী আর হতে পারেননি। এখানেও রুবিন ফারহানার একই জিনিস হয়েছে। হ্যাঁ, মানে এই তোমাদের এই সব নকল দরবেশ বা এই বড় বড় সব মানে লোকজন
এরা ওই পাওয়ারফুল উইমেন পার্সোনালিটি, হ্যাঁ বঙ্গবন্ধুর মেয়েকে মেনে নেবে কি খালেদা জিয়া সেটা হিস্টোরিক কারণে, কিন্তু অন্য এরকম মানার মতো এখনো বোধহয় অবস্থা নেই। তো এই যে মানে রুমিনের মতো এত পাওয়ারফুল, এবং যখন আউট অফ পাওয়ার বিএনপি, সব থেকে সরব কে ছিল? রুমিন, অবভিয়াসলি, নোবডি এলস। সেই জায়গাতে তাকে টিকিট না দিয়ে তার জায়গায় এমন একজনকে টিকিট দেওয়া হচ্ছে যে ভালো ওয়াজ টোয়াজ হয়তো করতে পারে, কিন্তু এর বেশি কিছু পারে না। ন্যাচারালি উইল বি নো গ্রেট পার্লামেন্টারি, জোনায়েদ আল হাবিব সাহেব। তো এগুলি বোঝা যাচ্ছে যে এই মৌলবাদীদের খুশি করার একটা চেষ্টা বিএনপির তরফ থেকেও আছে, কিন্তু বিএনপি কে খুব কায়দা করে নির্বাচনে এনে খানিকটা নির্বাচনী বৈধতা পাওয়ার একটা চেষ্টা ইউনূস সাহেব করেছেন, এবং তাতে উনি সফল হয়েছেন। এখন আওয়ামী লীগ তো টোটালি সাইড লাইন। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ ইলেকশন বয়কটের ডাক দেয়। ইলেকশন বয়কটের ডাক দিলে ধরে নিলাম কম ভোট পড়লো, আওয়ামী লীগের ভোটাররা সেখানে গেল না। সেই সুবিধাটা নিয়ে শেষ বেলায় অন্য কেউ, যারা প্রিসাইডিং অফিসার, যাদের লোকজন জামাত গিয়ে ওখানে সিল সাপড় বেড়ে পুরো ব্যাপারটা কন্ট্রোলে নিয়ে আসবে না, বা সেটা আমি কি করে গ্যারান্টি দেবো? আমরা এই গ্যারান্টি কেউ দিতে পারি না। দে ক্যান কন্ট্রোল ইফ দি প্রিসাইডিং অফিসাররা যদি ওদের নিজেদের লোক হয়, যদি ওইভাবে বড় বড় মাদ্রাসাতে সব ভোটিং সেন্টার হয় আর সেখানকার প্রিন্সিপালরা সব প্রিসাইডিং অফিসার হয়, দে ক্যান ডু ইট। যে আমরা দেখো, বাংলাদেশ সবাই সবার খবর রাখে, এটা এমন কিছু বড় দেশ, নেপালের থেকে বড় দেশ। আজকে নেপালের যে ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বে আছেন, উনি কিন্তু যেদিন দায়িত্ব নিয়েছেন সেদিনই ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন, যেটা ইউনূস সাহেব করেক্ট। ইউনূস সাহেব তুমি লক্ষ্য করে দেখো, মানে যেটা আমরা কুমিল্লার ভাষায় বলি টাল্টি বাল্টি, বহুদিন ধরে এই টাল্টি বাল্টি করছেন উনি। নির্বাচন না দিয়ে কি হবে, 5-6 বছর থাকা যায়। ওনার যে চামচারা ব্লগার বাহিনী আছে না, চিয়ার লিডার, ওনার যারা, ওনার জন্য যারা বাদ্যযন্ত্র বাঁধে, চিয়ার লিডার্সরা, কিছু কিছু ব্লগ, তারা তো বলে এসছে ওনাকে 5 বছর রাখতে হবে, পারলে 50 বছর রাখো। 50 বছর পরে লোকটার বয়স কত হবে ভাই? 135। 135 বছর। ঠিক আছে, আল্লাহর কাছে প্রার্থনা করি উনি 135 বছর বাঁচো। কিন্তু যাই হোক, এই ধরনের ব্যাপার স্যাপার, এই জায়গাতে দাঁড়িয়ে একটা কথা পরিষ্কার হয়েই বলা যায় যে এই নির্বাচন, মানে নির্বাচন এটা হবে হয়তো, কিন্তু এটা যে অভিযোগ ছিল যে আমরা মুক্ত নির্বাচন, মুক্ত ফ্যাসিবাদের ইয়ে থেকে, কবল থেকে মুক্ত, ওই সব বড় বড় কথা বলার আর কোনো জায়গা নেই। হ্যাঁ, মানে ইউনূস may win the political game, but he has already lost the moral game. He has already lost it. পলিটিক্যাল গেম, হ্যাঁ, উনি ক্ষমতায় থাকা যদি ওনার উদ্দেশ্য হয়ে থাকে, হয়তো ক্ষমতায় থেকে যাবেন, আমি রাষ্ট্রপতি হব তো হয়ে যাবেন। দাদা, আপনি কি মনে করেন? আমাকে এখন শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, পাচ্ছি, তুমি বলো। হ্যাঁ, ফেব্রুয়ারিতে একটি সাধারণ নির্বাচন করার একটি প্রস্তুতি কি বাংলাদেশ সরকার, প্রশাসন, ইসি, আইন শৃঙ্খলা বাহিনীর আছে বলে আপনি মনে করেন? আমার তো মনে হয় যে নির্বাচন কালে এবং নির্বাচনের প্রাককালে এবং নির্বাচন কালে যে খুব একটা আঁটোসাঁটো আইন শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা, এটা ইউনূস সাহেব চাইবেন না, এটা জামাতও চাইবেন না। ওরা চাইবে টালমাটাল অবস্থা থাকবে। যেই টালমাটাল, এই যে খুব বলা হচ্ছে না যে এত হিন্দু হত্যা হচ্ছে কেন, ইউনূস সাহেব তো বলেছেন যে এটা পলিটিক্যাল ব্যাপার, ওরা আওয়ামী লীগ ঠিক করে, এই জন্য ওদের উপরে লোক, মানে অ্যাজ ইফ এটা একদমই তাই না। হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন? হ্যাঁ, এটা ঠিক যে হিন্দুরা ট্র্যাডিশনালি আওয়ামী লীগকে ভোট দেয়, যেরকম মুসলিমরা ইন্ডিয়াতে ট্র্যাডিশনালি কংগ্রেস, বা যেসব জায়গাতে কংগ্রেস অত শক্তিশালী নন বিজেপি পার্টিকে ভোট দেয়, এটা ন্যাচারালি, এটা হবেই। এবং এটা আমাকে খুব বেশি ব্যাখ্যা করার তো দরকার নেই, এটা সবাই বুঝছে। এই জায়গাতে দাঁড়িয়ে এটা জামাতেরই লাভ হবে। এই হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় মব টব হচ্ছে, এতে করে হিন্দুরা ভয় ছোটে ভোট দেবে না। তো হিন্দুদের এই 8-10% ভোট কতগুলি, মানে এটা আমাকে একবার আমির হোসেন আমু বলেছিল
যে হিন্দুদের ভোটটা আগের তুলনায় অনেক কমে গেছে হিন্দু জনসংখ্যা, কিন্তু এই যে 8 to 10% অফ দ্য পপুলার ভোট তারা কন্ট্রোল করে, এতে করে কিন্তু 40 থেকে 50টা আসনে দে আর ডিসাইসিভ ফ্যাক্টর। হ্যাঁ, এবং আমির হোসেন আমু আমাকে যেই কথাটা এক্স্যাক্টলি বলেছিলেন, বর্ষিয়ার নেতা, এখন জেলে আছেন, আমু ভাই বলেছিলেন যে দেখো এইসব জায়গাতে আমরা তো নির্বাচন করতে করতে চুলদারি সব পাকছে, তো হিন্দুরা এখানে যদি ফ্রিলি ভোট দিতে পারে, এখানে আমরা কলা গাছ দাঁড় করে জিতেছাম। দিস ইজ হিজ কোট, এটা আমার বক্তব্য না, ওনার, এটা ওনার মূল্যায়ন। তো এই জায়গাতে হিন্দুরা যাতে ভোট না দেয়, আজকের বাজারে আওয়ামী লীগ বাজারে নেই, নেক্সট অপশন হিন্দুদের হয়তো হবে বিএনপি কে ভোট দাও। কিছু হিন্দু লিডার তো বিএনপিতে আছে, গয়েশ্বর রায়ের মতো লোকজন। তো সেটা যাতে না হয়, ওদের ভোট জামাত পাবে না। জামাত হয়তো এবার হিন্দু ক্যান্ডিডেট দিচ্ছে, কিন্তু ওটা খুব একটা কোনো এদের কোনো ওইসব, এরা কোনো ফিগার না। তো তাহলে গন্ডগোল যদি হয়, এইভাবে হিন্দুদের উপর আক্রমণ চলতে থাকে, তাহলে ওরা ভয়ের চোটে ভোট দেবে না। এটা লাভ কে হবে? জামাতের লাভ হবে। এই ভোট তো আমি পাইতাম না, তো আমি যখন পাবো না, এরাও পাইতে দিব না, সে সোজা হিসাব। দিস ইজ দ্য অঙ্ক। তো এটা, এর জন্য আমার মনে হয় একটা, তারপরে ধরো আওয়ামী লীগের ভোটারদেরকে উদ্দেশ্য করে হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব বলার চেষ্টা করে তোমরা ভোট দিতে যায় না, কিন্তু ভোট দিতে না গেলেও, আমি ভোট দিতে গেলাম না, আমার হয়ে তো কেউ একটা ভোট দিয়ে দিতে পারে। যেখানে সব রিগিং হয় সেখানে তো এরকমই হয়। আমরা ওই 70-71 এখানে কংগ্রেস রিগিং করেছিল সেই জমানায়। হ্যাঁ, তো তখন তো আমরা দেখেছি যে কংগ্রেসের মাস্তানরা দাঁড়িয়েছে, কমিউনিস্টরা ভয়ের চোটে কাছে যেতে পারছে না, আর মানে বুড়ো মানুষ, হ্যাঁ মহিলা ভোট দিতে, হ্যাঁ মাসিমা আপনি কেন কষ্ট করে ভোট দিতে এসছেন, আপনার ভোটটা আমরা দিয়ে দিয়েছি, মানে এই ধরনের ব্যাপার স্যাপার এগুলি আমরা দেখেছি। এখানে এই বাংলাতেও হয়েছে, হয়তো বাংলাদেশেও হয়েছে। তো এই জিনিসের পুনরাবৃত্তি আবার হবে না, এটা কে বলতে পারে? বিশেষ করে আওয়ামী লীগের একটা বিরাট অংশ ভোটার রয়েছে, তারা যদি ভোট দিতে না যায়, অটোমেটিক্যালি অন্য দল তো বুঝে যাবে যে কারা ভোট দিতে আসেনি। শেষ বেলায় গিয়ে যদি প্রিসাইডিং অফিসার তাদের লোক হয়ে থাকে, শেষ বেলায় গিয়ে দুমাদুম ছাপ্পা পড়বে না 10% 15% ভোট, সেটা কে গ্যারান্টি দিতে পারে ভাই? তো এরকম একটা প্ল্যানিং, ওই মেটিকুলাস ডিজাইন এই তার মধ্যে এগুলি হবে। এর জন্য হঠাৎ করে যদি যে জামাত 7-8% বেশি কোনোদিন ভোট পায় না, এই জামাত যদি 25-30% ভোট পেয়ে যায়, আশ্চর্য হওয়ার কিছু নেই। কেন এর মধ্যে তোমরা বাংলাদেশে বলো না যে মেকানিজম হয়েছে, এখানে অনেক মেকানিজম হবে। এখন মেটিকুলাস ডিজাইন হবে। ইউনূস সাহেব আরেকটা পিএইচডি পাবেন খুব তাড়াতাড়ি। একটা পিএইচডি হয়তো উনি ইকোনমিক্সে পেয়েছেন, আরেকটা পিএইচডি উনি ডিজাইনে পাবেন। পিএইচডি ডিজাইন, হ্যাঁ কি ডিজাইন? মেটিকুলাস ডিজাইন। হ্যাঁ, তো এইটা বাকি আছে। এই নির্বাচন কি হবে তা আমরা জানি, মানে এই ধরনেরই হবে। ইট ইজ লেস দেন ফেয়ার, ইটস নট এ ভেরি লিগ্যাল এক্সারসাইজ, কিন্তু হবে। মানুষ হয়তো ভাববে যে আচ্ছা মন্দের ভালো, এরকম একটা সেন্টিমেন্ট কাজ করতেও পারে। দাদা, আওয়ামী লীগকে ছাড়া যদি একটি নির্বাচন হয়, তো সেই সরকার কতদিন শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে বলে আপনি মনে করেন? দেখো, এই মানে ইউনূস সাহেবের এই 1.5 বছরে আমরা একটা জিনিস দেখেছি, যে আওয়ামী লীগ, মানে তুমি যেটা ইঙ্গিত করছো যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করছে, আওয়ামী লীগ তো একসময় রাজপথে অত্যন্ত শক্তিশালী দল ছিল, সেটা পাকিস্তানিরাও টের পেয়েছে, হ্যাঁ জিয়া এরশাদও টের পেয়েছে, পরবর্তী সময়ে 1/11 পরেও আওয়ামী লীগ রাজপথে একটা সাংঘাতিক দল। সেটা খানিকটা নিজেদের দুর্বলতা, আওয়ামী লীগ নিজেদের কারণেই হয়েছে। ওই যে বললাম নমিনেশন, বাণিজ্য টাণিজ্য, যারা ত্যাগী তৃণমূল স্তরের শক্তিশালী নেতা ছিল, আওয়ামী লীগের নেতৃত্ব এখানে যেরকম সিপিএম এর ব্যাপারটা ছিল, বা কংগ্রেসেরও এক সময়, পশ্চিম বাংলায় 2 বাংলাতেই লিডারশিপ এসেনশিয়ালি ওয়াজ মিডল ক্লাস ভাই। হ্যাঁ,
মাস্টার মশাই, প্রফেসর, টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, এই প্রফেশনাল যাদের বিরাট টাকা নেই কিন্তু যাদের একটা সোশ্যাল রেসপেক্ট আছে, সামাজিক একটা সম্মান তারা অর্জন করেছে এবং লোকে তাদের মেনে নেয়। তা আওয়ামী লীগের নেতৃত্ব তাই ছিল। ওই জায়গাতে এই যে একটা ভুইফোড় কিছু ব্যবসায়ী শ্রেণীকে সামনে নিয়ে আসা, এই টাকা পয়সা খেয়ে 5 কোটি 10 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনা, মানে নমিনেশন বাণিজ্য নামে যেটা বলবো, এর ফলে আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা, অনেক তৃণমূল স্তরে যথেষ্ট জনপ্রিয় নেতা তারা অনেকে বসে গেছে। এখন তারা আবার নতুন করে কতটা কি করতে পারবে আমি জানি না। আর এইসব নেতা যারা এই টাকা পয়সা দিয়ে নমিনেশন কেনে নেতা হয়েছে, এরা তো সব ভেঙে গেছে, কি এরা অ্যাডজাস্ট করে নিয়েছে, এরা ব্যবসাও চালাচ্ছে হয়তো নিজেদের। হ্যাঁ, এই জমানায় তো তারা টিকে থাকবে। আমি জানি এরকম বেশ কিছু ব্যক্তিগত কেস, কেন আমার বাংলাদেশের সামাজিক যোগাযোগের শহরটা অনেক বড়। হ্যাঁ, তো এই জায়গাতে আওয়ামী লীগ যে কাল পরশুই একটা বিরাট আন্দোলন গড়ে তুলতে পারবে এটা আমি মনে করি না। সেটা যদি হতো তাহলে এই 1.5 বছরে আওয়ামী লীগ মাঠে নামতো এবং ওই ফ্ল্যাশ মিছিল, ওই 10 জন নিয়ে মিছিল করে একটু ছবি তুলে আপার নজরে পড়ার জন্য ওইসব না, মানে সত্যিকারের আন্দোলন, যমুনা ঘেরাওটেরা, এগুলি তাহলে হতো। সেগুলি হয়নি। তাই জন্য যেই ক্ষমতায় আসুক, আইন শৃঙ্খলা বাহিনী তার হাতে থাকবে, সেনাবাহিনী তার হাতে থাকবে এবং সেটা দিয়ে জোরজার করে এই ধরনের আন্দোলন রোধ করা সম্ভব হবে। তার ফলে সরকার একবার নির্বাচিত যদি হয়ে যায়, সেটা ইনলিগাল তো বটেই, কারণ রেফারেন্ডামের সাথে ব্যাপারটা হচ্ছে। একটা জায়গাতেই গোলমাল আমি দেখছি, সেটা হচ্ছে কোনো কারণে রেফারেন্ডামের ইস্যু নিয়ে যদি বিএনপি জামাতের মধ্যে গন্ডগোলটা বেড়ে যায়, তখন কিন্তু সিচুয়েশন কন্ট্রোলের বাইরে যেতে পারে, যদি বড় রকমের গোলযোগ এদের মধ্যে সৃষ্টি হয়। সেটা যদি না হয়, আওয়ামী লীগ এই মুহূর্তে এসে বিরাট একটা কিছু করে ফেলবে এটা আমি অন্তত মনে করি না। কারণ আওয়ামী লীগের ভেতরে অনেক লোকজন এখনো আছে যারা লড়াই করতে প্রস্তুত, একদম প্রস্তুত। নেতৃত্ব কোথায়? একটা দলের জনসমর্থন থাকলে তো হবে না, নেতৃত্ব থাকতে হবে, সংগঠন থাকতে হবে। সেই নেতৃত্ব এবং সংগঠন, এটা ভাই ভারতে এখানে বসে থেকে লেকচার টেকচার দিয়ে আর ওই আপার নজরে থাকলাম, পার্টির পেজে আমার বক্তৃতা ছাপা হলো, বক্তৃতা দেখানো হলো ভিডিও, ওগুলি দিয়ে কিছু হবে না। আওয়ামী লীগকে নতুন ভাবে নিজের ঘরটা আগে গোছাতে হবে। যারা তৃণমূল স্তরে সলিড নেতা আছে, যারা দেশে থেকে এখনো লড়াই করার মুডে আছে, এইসব লোককে সামনে আনতে হবে। হ্যাঁ, একটা বড় অংশ, অবশ্য একটা রিস্ক আছে সেখানে, তাদের সামনে আনলে তো জেলে ঢুকিয়ে দিচ্ছে। ইউনূস সাহেব যেভাবে লোককে জেলে ঢুকিয়েছে, আমি কিছু ঘটনা শুনলাম। আমার 2-1 ছোট বোন আছে কুমিল্লার, সে কিছুদিন আগে জেল থেকে 3 মাস পর বেরিয়ে এসছে। তা আওয়ামী লীগ হলেই ফলস কেস দিয়ে জেলে ঢোকা। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত সব কেস। মানে আওয়ামী লীগের মন্ত্রী, মহিলা মন্ত্রী, যে একটা মাছি মারতে গেল কামের বুয়াকে ডাক দেবে, আমি জানি, তাকে চিনি, আমি নাম করছি না, কেন তার নাম আমি তোমার শোতে করবো, তার বিরুদ্ধে আরো 2টো কেস দিয়ে দেবে। এই তো অবস্থা। মানে এই যে একটা জুডিশিয়াল টেরোরিজম বা আইনি সন্ত্রাস, এতে ইউনূস সাহেব পিএইচডি পাওয়ার মতো মানে দক্ষতা অর্জন করে ফেলেছেন। তো যাই হোক, এই সব জিনিস যেহেতু হয়েছে, এগুলি আবার পুনরাবৃত্তি হবে না, নতুন যারা ক্ষমতায় আসবে বলা মুশকিল। তাই জন্য এক্ষুনি এই মানে নির্বাচন করে সরকারের দায়িত্বে যেই আসুক, আইন শৃঙ্খলা বাহিনী তার পক্ষে যদি থাকে, তাহলে বিরাট একটা আন্দোলন করে সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে খুব দ্রুত, আমি মনে করি। তবে হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আছে। কেন, আমি বাংলাদেশের প্রচুর এতিম লোকজনকে চিনি। হ্যাঁ, রিক্সাওয়ালা, খুব সাধারণ কোনো একটা কারণে আমার সাথে পরিচয় হয়েছিল, আমি তার লোনেরও ব্যবস্থা করে দিয়েছি, কারণ তখন আমার অনেক যোগাযোগ ছিল। তো এরকম সব লোকজন অতি কষ্ট করে, হ্যাঁ, আমার এক আপু ছিলেন, তার মেয়েরা আমাকে মামা ডাকে, করে দিয়েছি, দোকান করেছে ব্যাংকের লোনে। তো বলছে, মামা আগে তো ছাত্রলীগের পোলাবা নাই তো, আরে আপা ভালোই তো ব্যবসা করতেছেন, তো 500-600 টাকা চাঁদা দিতাম, একটু চা কফি খাওয়াই দিতাম, খুশি হয়ে চলে যেত।
এরা তো এদের জমানাতে তো আমার 2 লাখ টাকার মাল লুটে গেছে, এখন 2 লাখ টাকা আমি কোথা থেকে ম্যানেজ করব? এখন তো ব্যাংকও লোন দেবে না। তো এরকম সব অবস্থা, একেবারে এতিম মানুষ। সাধারণ টিচার একটা ব্যবসার ব্যবস্থা করে দিয়েছিলাম, ভালোভাবে করে খাচ্ছিল, সর্বনাশ হয়ে গেছে। এই যে রিক্সাওয়ালা, হ্যাঁ আমি তার রিক্সা চড়তাম, আমি যখন বিডি নিউজে কাজ করি ওখানে বিবিসির চাকরি শেষে। তো সেই আমার দেশের বাড়ির কাছের লোক, কুমিল্লার, ঢাকাতে রিক্সা চালায়। তাহলে শাহজাহান কেমন আছো ভাই? তো ভাই আমরা 3 বন্ধু রিক্সা চালাই, 2টা ছিনতাই হয়ে গেছে অলরেডি, আমার নম্বর জানি কবে লাগে ভাই। আমরা কয় টাকা রোজগার করি, কত আমরা ছিনতাই হয়েছে। এই হচ্ছে দেশের অবস্থা। তাই জন্য আগেই ভালো আসছিলাম, শেখের বেটি ছাড়া এই দেশকে চালাইতে পারবে না, এইটা কিন্তু অনেকের মুখে আমি শুনি, এবং যারা এতিম মানুষ, সাধারণ মানুষ। কিন্তু হলে কি হবে, এই পরিস্থিতি, এই ফিলিং থাকলেও আওয়ামী লীগের সেই সংগঠন, আওয়ামী লীগের কি হয়েছে জানো তো ভাই? ওই সিপিএম পশ্চিম বাংলায় 30 বছর ক্ষমতায় থাকে, ওই যে সাংগঠনিক ভাবে যে চর্বি জমছিল তাদের, না, যে কারণে তারা ইলেকশন হেরে গেল 2009। মমতা ব্যানার্জি ক্ষমতা আসলো 2011। তো আওয়ামী লীগের না ওই 30 বছর না 15 বছর এই সর্বনাশটা হচ্ছে। আওয়ামী লীগকে নতুন করে আবার পুনর্গঠন করে সংগ্রামী নেতাদের সামনে আইনে দেশের ভেতরে একটা সলিড অর্গানাইজেশন আবার দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ পারে। দেখো আরেকটা ব্যাপার কি, আওয়ামী লীগ তো এর আগেও ঘুরে দাঁড়াইছে, 75-এ ক্ষমতার চ্যুত হয়েছে তারা ওই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। তারপর 21 বছর লাগছে তাদের ক্ষমতায় ফিরে আসতে। তারপর 2001-এ নির্বাচন হারে ক্ষমতাচ্যুত হয়েছে, 8 বছর লাগছে ফিরে আসতে। তো এটা মনে করার কারণে যে আওয়ামী লীগের কোনোদিন ফিরে আসবে না, আওয়ামী লীগ ক্যান রিইনভেন্ট ইটসেলফ। হ্যাঁ, আবার নতুন করে তারা শক্তিশালী হতে পারে, এক্ষুনি তারা হয়ে যাবে, এই সম্ভাবনাটা আমি দেখতেছি না। এটা করতে